আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা ভূগোল সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। দেখো, পৃথিবী একমাত্র আদর্শ গ্রহ যেখানে জীবন ধারণের উপযোগী পরিবেশ রয়েছে, আর মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকেই ভূগোল বলে। অর্থাৎ মানুষ যেই জায়গাটায় থাকে বা এর যে আশেপাশের যে পরিবেশ, এর প্রত্যেকটা পরিবেশের অংশকে নিয়ে আমরা সবগুলোকে সমগ্র একত্র করে আমরা কি বলবো, তাকে ভূগোল বলবো। অর্থাৎ মানুষ এবং তার আশেপাশের যে পরিবেশ আছে সবগুলোকে আমরা একসাথে ভূগোল বলতেছি। দেখো, গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। এখানে জিও অর্থ ভূপৃষ্ঠ অর্থাৎ ভূমি বা পৃথিবী, এবং গ্রাফি অর্থ বর্ণনা করা। সুতরাং জিওগ্রাফি অর্থ পৃথিবীর বর্ণনা, অর্থাৎ পৃথিবীর যে বর্ণনা, এই পৃথিবীর বর্ণনাকে আমরা একত্রে বলবো জিওগ্রাফি বা ভূগোল। আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে। জার্মানির দুই পণ্ডিত আলেকজান্ডার ভন হামবোল্ট ও কার্ল রিটারের নেতৃত্বে। হামবোল্ট এর মতে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল, যাতে পৃথিবীতে পাওয়া যায় সব কিছুর অধ্যয়ন ও বর্ণনা করা হয়। রিচার্ড হার্সনের মতে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণী হলো ভূগোল। সুতরাং পৃথিবীর পরিসরে স্থান ও কালের ভিত্তিতে মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে ভূগোল বলে। অর্থাৎ এইখান থেকে হচ্ছে তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন, এই জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ভূগোল কাকে বলে। তখন তুমি এখান থেকে লিখে দিতে পারো যে পৃথিবীর পরিসরের স্থান ও কালের ভিত্তিতে মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে ভূগোল বলে। এই যে আমাদের যে তত্ত্বটা, এই তত্ত্বটা অবশ্যই মনে রাখবা। গ্রিক পণ্ডিতগণ প্রথম ভূগোলের প্রাকৃতিক ও মানব বিষয়গুলোর পার্থক্য লক্ষ্য করে ভূগোলকে প্রধান দুটি ধারায় বিভক্ত করেন, যথা প্রাকৃতিক ভূগোল ফিজিক্যাল জিওগ্রাফি ও মানব ভূগোল হিউম্যান জিওগ্রাফি। এখানে আমরা ভূগোল প্রথম পত্রে প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করব, আর ভূগোল দ্বিতীয় পত্রে তোমরা জানো যে সেইখানে আলোচনা করা হয় মানব ভূগোল সম্পর্কে। তো এই যে প্রাকৃতিক ভূগোলের কিছু প্রকৃতি বা পরিসর আছে, এগুলো নিয়ে আমরা একটু দেখি। দেখো, প্রাকৃতিক ভূগোল একটি পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান অর্থাৎ ন্যাচারাল সায়েন্স। প্রাকৃতিক ভূগোল পৃথিবীর উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে পর্যালোচনা করে। পৃথিবীর আকার আকৃতি, স্থানাঙ্ক প্রভৃতি বিশ্লেষণ করা হয়। প্রাকৃতিক ভূগোলের কাজ বা প্রাকৃতিক ভূগোল কাজ করে মহাবিশ্বের অন্যান্য অংশ ও জ্যোতিষ্কের সাথে এটা হচ্ছে সম্পর্কিত বিষয়। প্রাকৃতিক ভূগোলের পরিসর অর্থাৎ এটা কোন কোন জায়গা নিয়ে বিশেষভাবে কাজ করে। দেখো, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বিভিন্ন বিষয়ে বিশ্বব্যাপী বিস্তারকে প্রাকৃতিক ভূগোলের পরিসর বলা হয়। তাই ভূমিরূপবিদ্যা বা ভূত্বক পরিচয়বিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা এবং জীবমণ্ডল প্রাকৃতিক ভূগোলের পরিসর হিসেবে গণ্য। এদের বিবরণ নিচে দেওয়া হলো। দেখো, এখানে কিন্তু চারটা বিষয় আছে প্রাকৃতিক ভূগোলের। একটা হচ্ছে এই যে ভূমিরূপবিদ্যা, তারপর হচ্ছে জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা এবং হচ্ছে জীবমণ্ডল। ফার্স্টে আমরা ভূমিরূপবিদ্যা নিয়ে আলোচনা করি। দেখো, এই শাখা পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা অর্থাৎ পৃথিবীর ভিতরে কি অবস্থায় আছে পৃথিবীটা, সেটা হচ্ছে তোমরা এই যে দ্বিতীয় অধ্যায়ে গেলে তোমরা জানতে পারো যে পৃথিবীর ভিতরের যে অবস্থাটা, সেই অবস্থাটা নিয়ে আলোচনা করে কোথায়, এই যে ভূমিরূপবিদ্যাতে। ঠিক আছে, ভূমিরূপবিদ্যাতে পৃথিবীর উৎপত্তি অর্থাৎ পৃথিবী কিভাবে উৎপত্তি হয়েছে, একদম সৃষ্টির শুরুটা, ভূ আলোড়ন অর্থাৎ এই যে ভূমিকম্প যে হয়, তারপর হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, এইগুলো নিয়ে হচ্ছে আলোচনা করে। বিভিন্ন প্রকার ভূমিরূপ অর্থাৎ ভূমির বা মাটির যে রূপ আছে, এই রূপ, নদ নদীর উৎপত্তি অর্থাৎ নদ নদীগুলা কোথা থেকে উৎপত্তি হয় এবং এর ক্রমবিকাশ প্রভৃতি বিষয়ে কাজ করে এই যে ভূমিরূপবিদ্যা।
2 নম্বরে আমরা পাই জলবায়ুবিদ্যা। এই যে জলবায়ুবিদ্যাতে কি থাকে দেখো, এই শাখা বায়ুর গঠন উপাদান, অর্থাৎ একটা বায়ু কিভাবে গঠিত বা কি কি উপাদান নিয়ে বায়ুমণ্ডল আবৃত, এইখানে কিন্তু এই যে জলবায়ুবিদ্যাতে কিন্তু আমাদের আলোচনা করা হয়। তারপর আছে বায়ু স্তর। এই যে বায়ুর বিভিন্ন ধরনের স্তর আছে, স্ট্রাটোস্ফিয়ার, ট্রোপোপজ, স্ট্রাটোপজ, এই যে স্তরগুলো আছে, এই স্তরগুলা নিয়ে আলোচনা করা হয়। এই যে আমাদের ভূগোলের কোন শাখাতে? ভূগোলে হচ্ছে এই যে জলবায়ু যে বিদ্যা, এই জলবায়ু বিদ্যাতে। দেখো বায়ুর ধর্ম, অর্থাৎ একটা বায়ু এক একটা বায়ু হচ্ছে এক এক দিকে হচ্ছে তারা হচ্ছে মুভ করে বা চলাচল করে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা কোথায় বর্ণনা করা হয়? সেটা জলবায়ু বিদ্যাতে বর্ণনা করা হয়। তারপর দেখো আছে বায়ুর তাপমাত্রা, অর্থাৎ কখন ঠান্ডা থাকে কখন গরমকাল থাকে এইটা। বায়ু চাপ, বায়ুর প্রেসার, কখনো বায়ু কম থাকে কখনো বায়ু বেশি থাকে। তারপর হচ্ছে বায়ু প্রবাহ, কোন দিক দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, কোথায় যাবে বায়ুগুলা, এইগুলা নিয়ে আলোচনা করা হয়। বায়ুপুঞ্জ, বায়ু প্রাচীর, ঘূর্ণিবাদ। ঘূর্ণিবাদ হচ্ছে অনেকটা টর্নেডোর মতো, অর্থাৎ বায়ুগুলা ঘুরতে থাকে চারপাশে। তারপর দেখো প্রতীপ ঘূর্ণিবাদ, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, বৃষ্টিপাত, ঠিক আছে, অর্থাৎ বৃষ্টিপাত কিভাবে হয়, পৃথিবীর জলবায়ু অঞ্চল প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে। তাহলে এই যে দেখো বায়ুর সাথে যেগুলো রিলেটেড, এই সবগুলাই হচ্ছে কোথায় আলোচনা করা হয়? জলবায়ু বিদ্যাতে। যেগুলা বায়ুর সাথে রিলেটেড সবগুলো আলোচনা করা হয় জলবায়ু বিদ্যাতে। দেখো সমুদ্র বিদ্যাতে তাহলে কি আলোচনা করা হয়? ওশানোগ্রাফি। এই শাখাটি সাগর, মহাসাগর, উপসাগর প্রভৃতির উৎপত্তি, বিন্যাস, বিস্তরণ, সমুদ্র স্রোতের কারণ, অর্থাৎ সমুদ্র স্রোত কেন হয়, কিভাবে হয়, প্রভাব, সমুদ্র স্রোতের কিছু প্রভাব আছে। যে আগেকার দিনে এই যে সমুদ্র স্রোতকে কাজে লাগিয়ে বাণিজ্য করা হতো, তাহলে এই যে সমুদ্র স্রোতের কিছু প্রভাব আছে। দেখো সমুদ্র তরঙ্গ মানে সমুদ্রের ঢেউ ও এর কার্য, অর্থাৎ ঢেউয়ের কাজ আছে কিছু। সমুদ্রতলের বিন্যাস, সমুদ্রতলের ভূপ্রকৃতি, অর্থাৎ সমুদ্রের নিচের যে প্রকৃতির অবস্থাটা বা সমুদ্রের নিচে কি কি আছে এটা আলোচনা করা হয় আমাদের সমুদ্রবিদ্যাতে। স্থলভাগের উপর সমুদ্রের প্রভাব, জোয়ার ভাটা প্রভৃতি বিষয় আলোচনা করা হয় সমুদ্রবিদ্যাতে। তাহলে এই যে সাগর, মহাসাগর বা ঢেউ সম্পর্কিত যেই বিষয়গুলো আছে সেইগুলা আলোচনা করা হয় কোথায়? সমুদ্র বিদ্যাতে। আমাদের প্রাকৃতিক ভূগোলের যে 4 নাম্বার বা সর্বশেষ যে পরিসর, সেটা হচ্ছে কি? জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। দেখো পৃথিবীতে সমগ্র জীবগোষ্ঠীর বসবাসযোগ্য সমস্ত অঞ্চল সমূহকে একত্রে বলা হয় জীবমণ্ডল। অন্যভাবে বলা যায় পৃথিবীর শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের যতটা অংশ জুড়ে প্রাণের স্পন্দন পাওয়া যায় সেই অঞ্চলকেই জীবমণ্ডল বলে। অর্থাৎ পৃথিবীর যেই যেই জায়গায় প্রাণের অস্তিত্ব আছে সেই জায়গার প্রাণের অস্তিত্বগুলা নিয়ে আলোচনা করে কোথায়? আমাদের জীবমণ্ডলে। আর এইগুলা হচ্ছে তোমাদের একটু মনে রাখতে হবে যে কোথায় কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, কারণ এই অধ্যায় থেকে যদি কোনো সৃজনশীল আসে তাহলে তোমাদের কিন্তু এইগুলা লিখতে হবে। যদিও এই অধ্যায়টা থেকে এত বেশি সৃজনশীল আসে না কখনো বোর্ড এক্সামে, তো তাও তোমরা হচ্ছে একটু এগুলা মনে রাখো যেন প্রশ্ন যদি এসে যায় তখন যেন অ্যান্সার করতে পারো। আর এমসিকিউ খুব বেশি একটা আসে না, তাও আমি হচ্ছে তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে আমি কিন্তু অধ্যায়ের শেষে কয়েকটা এমসিকিউ রেখে দিয়েছি। ওকে, পরবর্তীতে যদি আমি যাই প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, অর্থাৎ এই যে প্রাকৃতিক ভূগোলের কি কি বিষয় নিয়ে আলোচনা করে, দেখো আমরা কিন্তু এগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। যে এই যে ভূমিরূপ বিদ্যা, ভূমি গঠন সম্পর্কে বা পৃথিবীর অভ্যন্তরীণ সম্পর্কে, অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে আলোচনা করে ভূমিরূপ বিদ্যাতে। জলবায়ুবিদ্যাতে আলোচনা করে কি? এই যে বায়ুমণ্ডল, বায়ুস্তর, বায়ুচাপ, এগুলো নিয়ে আলোচনা করে জলবায়ুবিদ্যাতে। সমুদ্রবিদ্যাতে আলোচনা করে কি? সমুদ্রবিদ্যাতে আলোচনা করে সমুদ্রের গঠন, তারপর হচ্ছে সমুদ্র তরঙ্গের প্রভাব, এগুলো নিয়ে আলোচনা করে সমুদ্রবিদ্যাতে। জীবমণ্ডল হচ্ছে এই যে জীবের অস্তিত্ব যেখানে যেখানে আছে সেই অঞ্চল সম্পর্কে আলোচনা করে জীবমণ্ডলে। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, দেখো প্রাকৃতিক প্রক্রিয়া সমূহ, অর্থাৎ এই যে 1 নম্বরে আমরা পাবো ভূত্বকের পরিবর্তন, অর্থাৎ ভূমির কিন্তু পরিবর্তন হয়, তাই না?
কোনো কোনো জায়গায় দেখা যায় যে এই যে নদী ক্ষয়ের ফলে ভূমির পরিবর্তন হয়, অথবা দেখা যায় যে ভূমিকম্পের ফলে ভূমির পরিবর্তন হয়। তাহলে এই যে ভূমির কিন্তু পরিবর্তন হয়। তারপরে দেখো পৃথিবীর পরিবেশের তন্ত্রসমূহ, অর্থাৎ পৃথিবীর পরিবেশে বিভিন্ন ধরনের হচ্ছে তোমার কার্যক্রিয়া হয়। কার্যক্রিয়া হওয়ার ফলে কি হয়, আমাদের এইগুলো হচ্ছে কি ভূগোলের বিষয়বস্তু। তারপর হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র কি, অর্থাৎ এই যে আমরা প্রাণীরা যেখানে বসবাস করি বা এর আশেপাশের যে পরিবেশ, এইগুলাকে একত্রে বলা হয় কি বাস্তুতন্ত্র। প্রাকৃতিক পরিমণ্ডল সমূহ। 1 নম্বরে আমরা ভূমিরূপবিদ্যাতে আসি। দেখো পৃথিবীর উপরিভাগ প্রাকৃতিক ভূদৃশ্যকে ধারণ করে। পৃথিবীর উপরিভাগের এই অংশটি ভূত্বক, অশ্বমণ্ডল বা শিলামণ্ডলের অন্তর্ভুক্ত। পৃথিবীর উপরিভাগের ভূমিরূপসমূহ সমভূমি, মালভূমি, পার্বত্য ভূমি ও উপত্যকা প্রভৃতির উৎপত্তি, শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়। অর্থাৎ এইখানে যে উদাহরণগুলো দেওয়া আছে ভূমিরূপবিদ্যার, এইগুলা কিন্তু আমরা ভূগোল প্রথম পত্রের 2য় অংশে আলোচনা করব। এই যে দেখো ভূত্বক, তারপর হচ্ছে যে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল, তারপরে হচ্ছে দেখো এই যে সমভূমি, মালভূমি, এগুলা কিন্তু আমরা ভূগোলের 2য় অধ্যায় কিন্তু আমরা আলোচনা করব। তারপর দেখো আছে জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যায় পৃথিবীর বায়ুমণ্ডলের গঠন কাঠামো এবং এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বায়ুমণ্ডলের স্তর, অর্থাৎ বায়ুমণ্ডল বিভিন্ন স্তরে বিভক্ত, তোমরা জানো। বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, অর্থাৎ বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, বাষ্পীভবন, ঘনীভবন, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, অর্থাৎ বায়ুর যে প্রবাহ, বায়ুর যে ফ্লো, সেটা প্রভৃতি বিষয়ও জলবায়ুবিদ্যার অন্তর্ভুক্ত বা অন্তর্গত। সমুদ্রবিদ্যা। সমগ্র পৃথিবীর 29 ভাগ স্থল এবং 71 ভাগ জলমগ্ন। এই বিশাল জলরাশি বায়ুমণ্ডলের অন্তর্গত। মহাসাগর, সাগর, উপসাগর এবং এদের আকৃতি, আয়তন, গভীরতা, সমুদ্র তলদেশের ভূমিরূপ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা প্রভৃতি সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। জীবমণ্ডল। পৃথিবীর সকল জীবকে একত্রে জীবমণ্ডল বলা হয়। প্রাকৃতিক ভূগোলে জীবমণ্ডল সম্পর্কে আলোচনায় জীবের আবাসস্থল বন্টন, অর্থাৎ কোন জীবটা কোথায় বাস করে, ভূপ্রকৃতি ও জলবায়ুর সাথে জীবের অভিযোজন মানে হচ্ছে এই যে বেঁচে থাকা বা খাপ খাওয়ানোর ক্ষমতা, জীবভূমি, জীব ও জড় পরিবেশের মধ্যে সম্পর্ক প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত। ভূত্বক পরিচয়বিদ্যা। 1 নম্বরে হচ্ছে আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে আলোচনা করব। দেখো ভূ অভ্যন্তরের গঠন, উপাদান ও স্তর সমূহ। এইখানে হচ্ছে এই যে ভূ অভ্যন্তরে আমাদের ভূ অভ্যন্তর বা ভূমির নিচে, মাটির নিচে কি কি উপাদান দিয়ে গঠিত আমাদের ভূমি, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। খনিজ ও শিলা। খনিজ ও শিলার গঠন, উপাদান, বৈশিষ্ট্য এবং শিলার শ্রেণীবিভাগ। ভূ আলোড়ন। ভূ আলোড়নের শ্রেণীবিভাগ, অর্থাৎ আমাদের ভূমিকম্প কিভাবে হয় এবং এর কিছু শ্রেণীবিভাগ আছে, সেই শ্রেণীবিভাগ। সৃষ্ট ভূমিরূপ, অর্থাৎ মাটি বা ভূমি কিভাবে গড়ে ওঠে। পর্বত, মালভূমি ও সমভূমির গঠন ও বৈশিষ্ট্য। ভূমিকম্প। ভূমিকম্পের কারণ, ফলাফল, সৃষ্ট ভূমিরূপ এবং ভূমিকম্প প্রবণ এলাকা। আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ, সৃষ্ট ভূমিরূপ, সুফল, কুফল, আগ্নেয়গিরি প্রবণ অঞ্চল, অর্থাৎ কোন কোন এলাকায় বেশি বেশি আগ্নেয়গিরি দেখা যায়। বিচূর্ণী ভবন ও নগ্নী ভবন। বিচূর্ণী ভবন ও নগ্নী ভবনের মধ্যে পার্থক্য। বিচূর্ণী ভবন ও নগ্নী ভবন, বিচূর্ণী ভবন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়। নদী। নদীর উৎপত্তি, অর্থাৎ নদী কিভাবে গঠিত হয়, নদীর ক্রমবিকাশ, নদী কিভাবে বয়ে চলে, নিষ্কাশন, নদীর ধরন, ক্ষয়, অর্থাৎ নদীর মাধ্যমেও কিন্তু ক্ষয় হয়, অর্থাৎ ভূমি ক্ষয় হয়। নদীর স্রোত যখন ভূমিতে এসে আছড়ে পড়ে বা ধাক্কা লাগে, তখন কি হয়, ভূমির ক্ষয় হয়। ক্ষয়জাত ভূমিরূপ, অর্থাৎ ক্ষয় হয়ে যাওয়ার পরে যে ভূমিটা থাকে সেটা পরিবহন, অর্থাৎ নদী যেই পদার্থগুলা বয়ে নিয়ে যায় সেটাকে আমরা বলবো পরিবহন। নদীর সঞ্চয়।
অর্থাৎ নদী হচ্ছে কিছু কিছু পদার্থ বয়ে নিয়ে এসে এক জায়গায় এসে জমা করে নতুন নতুন, তোমরা দেখবা যে বাংলাদেশে নতুন নতুন দ্বীপ সৃষ্টি হয়, তাই না? তো এই যে বঙ্গোপসাগর নতুন নতুন দ্বীপ যে সৃষ্টি হয়, এটা কিভাবে হয়? এই যে নদীর বিভিন্ন পদার্থ সঞ্চয়ের মাধ্যমে এক জায়গায় ও সঞ্চয়জাত ভূমির, অর্থাৎ এই যে দ্বীপগুলা যে সৃষ্টি হইলো, এই দ্বীপগুলা যে সৃষ্টি হওয়ার পরবর্তী যে অবস্থা, এই অবস্থা বা ভূমিটা কিভাবে আমাদের এই উপাদান দিয়ে গঠিত সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমার যদি ভূত্বক পরিচয় বিদ্যা এটা নিয়ে কোনো সৃজনশীল যদি আসে, তাহলে এই যে এই পয়েন্টগুলা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। যেমন এই যে আগ্নেয়গিরি, বিচূর্ণী ভবন, অগ্নিভবন, নদী, তারপর আমরা আগের স্লাইডে যে পয়েন্টগুলো পড়ে এসেছি সেই পয়েন্টগুলো কিন্তু একটু উল্লেখ করে দিতে হবে। পরবর্তীতে আসো জলবায়ুবিদ্যা। দেখো জলবায়ুবিদ্যা, জলবায়ুর বিদ্যার উপাদানসমূহ নিচে দেওয়া হলো। এক নাম্বার হচ্ছে দেখো বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, অর্থাৎ এই যে বায়ুর গঠন উপাদান, বায়ুর ধর্ম, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য। জলবায়ু, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য। তোমরা জানো আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আবহাওয়া হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়ের বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ এর অবস্থাকে আমরা বলবো আবহাওয়া। আর জলবায়ু কি? জলবায়ু হচ্ছে আবহাওয়ার 30 থেকে 40 বছরের গড় অবস্থাকে আমরা বলবো ওই অঞ্চলের জলবায়ু। আবহাওয়া ও জলবায়ুর উপাদান, অর্থাৎ এই যে বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুতে জলীয় বাষ্প আছে কি না, ঠিক আছে, এগুলা হচ্ছে কি বা আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। নিয়ামক সমূহ এবং জলবায়ুর উপাদানের বৈশিষ্ট্য। জলবায়ু অঞ্চল, দেখো জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ এবং বিভিন্ন জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জলবায়ুবিদ্যাতে আলোচনা করব। সমুদ্রবিদ্যা, এর উপাদান সমূহ নিচে দেওয়া হলো। এক নম্বর হচ্ছে আছে মহাসাগর। সাগর, মহাসাগর, উপসাগর, আকৃতি, আয়তন, গভীরতা নিয়ে আমরা এই যে মহাসাগর আলোচনা করব। মহাসাগরের তলদেশ, মহীসোপান, অর্থাৎ মহাসাগরের নিচে অনেক বড় বড় তোমার হচ্ছে দ্বীপ গড়ে ওঠে, ঠিক আছে, এগুলো হচ্ছে আস্তে আস্তে পলি বয়ে এনে দ্বীপ গড়ে ওঠে। মহীসোপান, মহীর ঢাল, অর্থাৎ এই যে দ্বীপের যে একটা ঢাল থাকে এটা। তারপর হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি, গভীর সমুদ্র খাত। এই যে গভীর সমুদ্র খাত বলতে বোঝায় যে সমুদ্র বা মহাসমুদ্রের নিচে তোমার হচ্ছে অনেক বড় ধরনের গর্ত থাকে, ঠিক আছে, এই যে গর্তগুলোকে বলা হয় কি সমুদ্র খাত। সমুদ্র স্রোত, সমুদ্র স্রোতের কারণ, আটলান্টিক প্রশান্ত ও ভারত মহাসাগরীয় স্রোত, সমুদ্র স্রোতের প্রভাব। জোয়ার ভাটা, জোয়ার ভাটার কারণ, ফলাফল, শ্রেণীবিভাগ। অর্থাৎ তোমরা এইখানে যেইগুলা দেখতে পাচ্ছ, যেই টপিক বা যেই নামগুলা দেখতে পাচ্ছ, এইগুলা কিন্তু সবগুলাই আমরা ভূগোল ফার্স্ট পেপার যে বইটা আছে এই বইটার এক একটা পার্ট হচ্ছে এখানে আলোচনা করা আছে। অর্থাৎ ভূগোল কি কি বিষয় নিয়ে কাজ করে, ভূগোল হচ্ছে এই বিষয়গুলা নিয়ে হচ্ছে কাজ করে বা এই বিষয়গুলা নিয়ে আলোচনা করে। আর আমরা হচ্ছে পুরা ফার্স্ট পেপারে হচ্ছে এই যে টপিকগুলা, এই টপিকগুলা নিয়ে কিন্তু আমরা সবগুলা বিস্তারিত পড়াশোনা করব। সর্বশেষ যে চ্যাপ্টার সেটা হচ্ছে দেখো জীবমণ্ডল। জীবমণ্ডল একাধিক উপাদানের সমন্বয়ে গঠিত। এরা হলো বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও অশ্বমণ্ডল। এর প্রতিটি উপাদান কোনো ভাবে পরস্পরকে সহায়তা করে জীবজগৎকে টিকিয়ে রাখে। অর্থাৎ এই যে উপাদানগুলো আছে, আমাদের বায়ু আছে, তারপরে বায়ুচাপ, বায়ুতাপ, বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল মানে হচ্ছে কি যে ভূত্বক, ঠিক আছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি মানে মাটি, এক কথায় যদি বলতে চাই। তাহলে এই যে উপাদানগুলা কি করে, এই উপাদানগুলা কিন্তু আমাদের এই যে জীবমণ্ডলটাকে টিকিয়ে রাখে। তাহলে এই টিকিয়ে রাখাটাকে কিভাবে আমরা হচ্ছে এগুলা টিকিয়ে রাখে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। একদম সর্বশেষ উপসংহারে যদি বলা যায়, এই অধ্যায়টা একদমই তোমরা জানো যে অনেক ছোট একটা অধ্যায়। তো উপসংহারে বলা যায় দেখো যে পৃথিবী কি রূপে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, কিভাবে তরল ও বাষ্পীয় অবস্থার মধ্য দিয়ে পৃথিবী বর্তমানের অবস্থায় এসে পৌঁছেছে, কিভাবে পৃথিবীর স্থল ও জলভাগ এবং বায়ুমণ্ডলের উৎপত্তি হয়েছে, কিভাবে হাজার বছরের বিবর্তনের ফলে ভূমিরূপের পরিবর্তন হয়েছে, তার সবই প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের মাধ্যমে বিস্তারিত জানা যায়।
সুতরাং প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমি যে উপসংহারে যে লেখাটা লিখে দিয়েছি, এই লেখাটা হচ্ছে তোমরা সৃজনশীলে চাইলে কিন্তু কাজে লাগাতে পারো। এখানে তোমাকে আসতে পারে যে প্রাকৃতিক ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আলোচনা করো। তাহলে তুমি হচ্ছে এই যে এই লেখাগুলা লিখবে। তারপর হচ্ছে এই যে সমুদ্র বিদ্যা যে ছিল, জলবায়ু বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, এগুলো আমাদের কিভাবে হচ্ছে পরিবেশ বা হচ্ছে ভূপ্রকৃতি সম্পর্কে জানতে সাহায্য করে, এইগুলো একটু লিখে দিলে তোমরা সৃজনশীলে ভালো মার্ক তুলতে পারবে। যদিও এখান থেকে সৃজনশীল আসে না, আমি বলেছি তোমাদের, তাও যদি এসে যায় যেন তোমরা অ্যান্সার করতে পারো। ঠিক আছে, ওকে। তোমাদের জন্য এখানে কিছু এমসিকিউ রাখা হয়েছে। দেখো, প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে বর্ণনা করা হয়েছে? অর্থাৎ নদীর কাজ কি, এটা কোথায় আলোচনা করা হয়েছে? জলবায়ু বিদ্যা। আচ্ছা দেখো, জলবায়ুতে কি নদী সম্পর্কে কোনো কথা আছে? না, জলবায়ুতে নদী সম্পর্কে কিন্তু কোনো কথা নেই। বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল দেখো বায়ু সম্পর্কে কথা আছে, বাট নদী সম্পর্কে কিন্তু কোনো কথা নাই। জীবমণ্ডল তোমরা জানো যে জীবজগৎ সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে নদী সম্পর্কে বা নদীর কাজ সম্পর্কে কোথায় আলোচনা করা আছে? সেটা হচ্ছে কোথায়? ভূমিরূপ বিদ্যা। ঠিক আছে। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ নদীর উৎপত্তি? এই যে আবার নদ নদী আসছে, তাহলে নদ নদী সম্পর্কে বা নদ নদীর উৎপত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায়? এই যে আমাদের ভূমিরূপ বিদ্যায়। প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত কোনটি? জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোল আমরা দেখব, এটা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রে আলোচনা করা হয়েছে জনসংখ্যা সম্পর্কে। তাহলে এই যে জনসংখ্যা ভূগোল, এটা কিন্তু প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে মানব ভূগোলের অন্তর্ভুক্ত। বসতি ভূগোল এবং কৃষি ভূগোল, এগুলো আমরা দেখব যে ভূগোল দ্বিতীয় পত্রে আলোচনা করা হয়েছে। ভূগোল দ্বিতীয় পত্রে যেই টপিকগুলা বা যেই অধ্যায়গুলা নিয়ে আলোচনা করা হয়েছে সবগুলোই হচ্ছে মানব ভূগোলের অন্তর্ভুক্ত। আর ভূগোল প্রথম পত্রে যে অধ্যায় বা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সবগুলোই হচ্ছে কি? প্রাকৃতিক ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোলের পরিসরে অন্তর্ভুক্ত কোনটি? সেটা হচ্ছে সমুদ্র ভূগোল। আমরা দেখব যে এই সমুদ্র ভূগোল কিন্তু আমাদের ভূগোল প্রথম পত্রে আলোচনা করা আছে। এই যে আমাদের ভারত মহাসাগরের যে সমুদ্র স্রোত, আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত, ঠিক আছে, তো এইগুলা সম্পর্কে কিন্তু আমরা দেখব ভূগোল প্রথম পত্রে আলোচনা করা আছে। জিও শব্দের অর্থ কি? দেখো, এটা একদম ফার্স্টের দিকে স্লাইডে ছিল যে জিও শব্দের অর্থ কি? বর্ণনা করা। ভূগোল বা বায়ুমণ্ডল না, একটাও না। জিও শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। দেখো, পরবর্তী প্রশ্নে বলা আছে যে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? তোমরা জানো যে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে ইরাটোস্থেনিস। পৃথিবীর গতি কয়টি? 8টি, 6টি, 4টি নাকি 2টি? তাহলে পৃথিবীর গতি কয়টা? পৃথিবীর গতি হচ্ছে দুইটা গতি কি কি? এক নম্বর হচ্ছে আহ্নিক গতি এবং হচ্ছে বার্ষিক গতি। আহ্নিক গতি এবং বার্ষিক গতি, এই হচ্ছে পৃথিবীর দুইটা গতি। ভূতত্ত্বে কোনটি অধ্যয়ন করা হয়? ভূপৃষ্ঠ, সমুদ্র তলদেশ, তাপমাত্রা, বার্ষিক গতি। দেখো, বলা আছে ভূতত্ত্বে। এখানে ভূতত্ত্বে দিয়ে তুমি বুঝে নিচ্ছ কি? এখানে ভূমি সম্পর্কিত কিছু আলোচনা করা হয়েছে, তাই না? তাহলে ভূমি সম্পর্কিত আলোচনা করা হবে কোথায়? এই যে ভূপৃষ্ঠ, এইটা হচ্ছে সঠিক উত্তর। সমুদ্র তল দেশে কি কি আছে সেটা তো ভূতত্ত্বে আলোচনা করবে না। তাপমাত্রা, বার্ষিক গতি, এগুলো হচ্ছে কোথায়? ভূতত্ত্বে কিন্তু আলোচনা করা হবে না। সুহানদের ভূগোল ক্লাসে আজ আলোচনার বিষয়বস্তু ছিল জোয়ার ভাটা। এই বিষয়টি প্রাকৃতিক ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত? তাহলে দেখো, বলেছে জোয়ার ভাটা। দেখো, জোয়ার ভাটার সাথে সম্পর্কিত কি? জোয়ার ভাটার সাথে সম্পর্কিত হচ্ছে নদ নদী, সাগর, মহাসাগর। অর্থাৎ নদ নদী, সাগর, মহাসাগরে যখন পানি বেড়ে যায় তখন আমরা সেইটাকে বলি জোয়ার। আবার যখন পানি কমে যায় তখন সেটাকে বলি কি? ভাটা। তাহলে এই যে জোয়ার ভাটা, এটা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে নদ নদীর সাথে সম্পর্কিত। তাহলে নদ নদী, সাগর, মহাসাগর, এগুলা ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? এগুলা ভূগোলের সমুদ্র বিজ্ঞান শাখায় আলোচনা করা হয়। তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সার হচ্ছে সমুদ্র বিজ্ঞান। পরবর্তীতে আমরা একটা সৃজনশীল রেখেছি তোমাদের জন্য বা তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো, এই অধ্যায়টা এত গুরুত্বপূর্ণ না বোর্ড এক্সামের জন্য,
খুব বেশি একটা প্রশ্ন আসে না এখান থেকে বোর্ড এক্সামে, বা এমসিকিউ খুব বেশি একটা আসে না, তাও আমি তোমাদের প্র্যাকটিসের জন্য রেখেছি, এবং সৃজনশীলও কিন্তু তোমাদের জন্য রেখেছি। তাহলে সৃজনশীলটা আমরা একটু দেখি, অনুচ্ছেদটা একটু পড়ি। দেখো, বিপ্লব স্যার ভূগোল ক্লাসে পড়াতে গিয়ে বললেন, মানুষের জীবনের সাথে ভূগোলের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে ওতপ্রোতভাবে জড়িত। পৃথিবীকে জানতে হলে ভূগোল পাঠ প্রয়োজন। প্রতিনিয়ত ভূগোল সম্পর্কে মানুষের ধারণার পরিবর্তন হচ্ছে। বর্তমানে ভূগোল শাস্ত্রের পরিধি ও গুরুত্ব ব্যাপক। তাহলে এই যে জ্ঞানমূলক প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন দিল যে ভূগোল কাকে বলে। তাহলে এই যে ভূগোল কাকে বলে, তুমি যদি এটা অ্যান্সার করতে যাও, তাহলে তুমি লিখতে পারো কি, যে মানুষ এবং তার পরিবেশের সাথে সম্পর্কিত যে বিজ্ঞান, সেই বিজ্ঞানকে বলা হয় ভূগোল। তুমি চাইলে এটাও লিখতে পারো, অথবা তুমি ইরাটোস্থিনিসের যে সংজ্ঞা আমি একটু আগে স্লাইডে দিয়ে দেখিয়েছি, তুমি চাইলে সেটাও লিখতে পারো। প্রাকৃতিক ভূগোলের কোন শাখা পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আলোচনা করে। তাহলে দেখো, পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা কি, মানে পৃথিবীর ভিতরের অবস্থা। পৃথিবীর ভিতরের অবস্থা সেটা কোথায় আলোচনা করবে? সেটা কি ভূমিরূপ বিদ্যায় আলোচনা করবে? সেটা কি জলবায়ু বিদ্যায় আলোচনা করবে? সেটা কি জীবমণ্ডল আলোচনা করবে? তাহলে কোথায় আলোচনা করবে? পৃথিবীর অভ্যন্তরে যা যা কিছু আছে সেটা আলোচনা করবে ভূমিরূপ বিদ্যাতে। সেটা কিন্তু সমুদ্র বিজ্ঞান আলোচনা করবে না, জলবায়ু বিদ্যাতে আলোচনা করবে না, জীবমণ্ডলে আলোচনা করবে না। তাহলে তুমি প্রথম লাইনে দিবা যে পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আলোচনা করে ভূমিরূপ বিদ্যাতে। তারপর তুমি হচ্ছে ভূমিরূপ বিদ্যায় আরো কি কি আলোচনা করে সেগুলো একটু লিখে দিবা। উদ্দীপকের উল্লিখিত বিষয় পাঠের গুরুত্ব বর্ণনা করো। তাহলে দেখো, আমি কিন্তু এই যে উপসংহারে লিখে দিয়েছিলাম যে ভূগোল পাঠের যে গুরুত্ব, সেই গুরুত্ব। তাহলে ওইখান থেকে তুমি যে ভূগোল পাঠের যে গুরুত্ব, ভূগোল পাঠ করে আমরা কি কি জানতে পারবো, সেটা তুমি লিখে দিবা। পৃথিবীকে জানতে হলে ভূগোল পাঠের প্রয়োজন, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তাহলে পৃথিবীকে তুমি যদি জানতে চাও, ভূগোল পাঠের অবশ্যই প্রয়োজনীয়তা আছে, এবং এই যে কি কি প্রয়োজন বা কি কি আমরা জানতে পারবো, সেই যে ওই যে 4টা যে মেইন টপিক ভূগোলের, সেগুলো সম্পর্কে একটু লিখে দিবা। তাহলে আছে তোমরা একটা ভালো মার্ক পেয়ে যাবা। তাহলে আজকে এই পর্যন্তই ছিল ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।